নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭-এর দশকের গোড়া থেকে ৯-এর দশকের গোড়া পর্যন্ত কলকাতায় ময়দানের ফুটবল লিগ, আইএফএ শিল্ড এই সমস্ত খেলা নিয়ে বাঙালির তুমুল আগ্রহ ছিল, অন্তত আমার তো ছিল। তখন ২-৩টে নাম সংবাদ মাধ্যমে খুব চর্চায় আসতো: জীবন চক্রবর্তী, পল্টু দাস, গজু বসু এবং অবশ্যই দেশ মেডিকেলের কর্ণধার, প্রাক্তন কর্ণধার প্রয়াত ধীরেন দে। তখন খেলোয়াড়দের দল বদল, তা নিয়ে ময়দানে তুমুল উত্তেজনা। পাড়ার রকে, চায়ের ঠেকে কে কোন দলে যাবে, মজিদ কি ইস্টবেঙ্গলেই থাকবে, জামশেদ কি মোহনবাগানের জার্সি পরবে। তারপরে ওই সময় ৮৪-৮৫-তে আপনার চলে এলেন চিমা ওকেরি, তারপরে চিবুজার, টনি ইত্যাদি। এবং আমাদের তো কৃষাণু বিকাশ সবাই ছিল। খুব গোপনে অপারেশন করা হতো, মোহনবাগানের কোনো স্টার প্লেয়ারকে ইস্টবেঙ্গল হয়তো তুলবে, একেবারে গোপনে অপারেশন করতো, একটা গোপন জায়গায় তাকে রাখা হতো। তারপর বাইক এবং গাড়ির মিছিল করে আইএফএ অফিসে গিয়ে সেই প্লেয়ার সংশ্লিষ্ট ক্লাবে সই করতেন। এর একটা ট্র্যাডিশন ছিল এবং তা নিয়ে তুমুল উত্তেজনা হতো ফুটবল প্রেমী বাঙালিদের মধ্যে। তো সেই সব যুগ এখন আর নেই। এখন কলকাতার বড় ক্লাবগুলোতে বাঙালি কতজন আছে, এটাই তো মস্ত বড় প্রশ্ন। তাই অনেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে সেই অর্থে খুব একাত্ম বোধ করেন না। যদিও ফুটবলের এই কর্পোরেটাইজেশন আমি সমর্থন করি, তার কারণ সবকিছুরই তো সময়ের দাবি, জীবনের দাবি, সেগুলোকে গ্রহণ করতে হয়, অতীত আঁকড়ে থেকে লাভ নেই। কিন্তু রাজনৈতিক নেতারা এই যে দলবদলের প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব পুরনো নয়, এটা হচ্ছে তৃণমূল জমানার একটা বৈশিষ্ট্য। ২০১১ ক্ষমতায় আসার পরই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ভাঙবার চেষ্টা করে এবং অনেকাংশে সফল হয়। বিশেষত কংগ্রেসকে একেবারে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, সেটাই তিনি ১৬ আনার উপর ১৮ আনা সফল। একসময় কংগ্রেস বলতে আমরা বুঝতাম মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। সেই কংগ্রেস এখনো জাস্ট সাইনবোর্ডটুকু আছে, হয়তো কয়েকটি পকেটে কংগ্রেসের শক্তি আছে, কিন্তু মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেসের যে একটা শক্তি ছিল, সেই শক্তি কিন্তু এখন নেই। কংগ্রেস ইনভলভ, অনেক কংগ্রেসের জনপ্রতিনিধি, নেতা, কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য। কংগ্রেসীরা বলেন উন্নয়ন যজ্ঞে নয়, পুলিশের সহায়তায় মিথ্যা মামলা দিয়ে কংগ্রেসের নেতা কর্মীদের কোণঠাসা করা হয়েছিল। তারপর সেই মামলার থেকে নিষ্পত্তি পেতে, পুলিশের কেস থেকে নিষ্পত্তি বাঁচতে তারা তৃণমূলের ঝান্ডাটা হাতে নিয়েছেন। দেখুন, দীর্ঘ ৩৪ বছর বামেরা তো ক্ষমতায় ছিল, দুর্দান্ত প্রতাপ বামেরা কখনো কিন্তু বিরোধী দল ভাঙার চেষ্টাও করেনি। বামেদের জমানায় রাজনৈতিক নেতাদের এই দলবদল হতোই না, হলেও একাত্ম হতো। আমার সেরকম দৃষ্টান্ত এই মুহূর্তে মনেও পড়ছে না। কিন্তু সিপিএম ভেঙেছে, সিপিএম থেকে পিডিএস হয়েছে, অনেকে সিপিএম থেকে ছেড়ে চলে গিয়েছেন, সেসব হয়েছে। কিন্তু সিপিএম থেকে তৃণমূলে বা কংগ্রেসে যোগদান বাম জমানায় হয়নি। এটা এখন কার্যত আমরা দেখছি, এটা নিত্যদিনের ঘটনা। যখনই ভোটের ঢাকে কাঠি পড়ে, তখনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা দল বদল করেন। ২০২১ সালের নির্বাচনের আগে আমরা কি দেখেছিলাম? কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় প্রতিদিন প্রায় হেস্টিংসের পার্টি অফিসে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন সারির নেতাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। এক নেতা যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি বিজেপিতে যাবেন এই সম্ভাবনা আঁচ করে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই নেতার বৈঠক স্থির করেন। সেই নেতা বলেন না আমি দিদিমণির সাথে কথা বলবো, আমি এরকম কোনো সিদ্ধান্ত নিইনি। যেদিনের সেই বৈঠকটি হওয়ার কথা, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে বলেন, ববি, যার কথা তুমি বলছিলে সে এখন
চার্টার বিমানে দিল্লি যাচ্ছে অমিত শাহের সঙ্গে দেখা করতে। অর্থাৎ শেষ মুহূর্তে সেই নেতা দেখা করেননি মমতার সঙ্গে, বিজেপিতে যোগ দিয়েছিলেন, শোচনীয়ভাবে হেরে যান, তারপর মুচলেখা দিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এখন কার্যত অপাঙ্ক্তেয় হয়ে গেছেন তৃণমূলে। এই কথাগুলো বললাম কেন? 20 সালের শেষ থেকে বিজেপি এখানে ঝাঁপিয়েছিল যে তারা ক্ষমতা দখল করবে, সেই জন্য তৃণমূলকে তারা ভাঙাবার চেষ্টা করলো এবং সফল হয়েছিল। শুভেন্দু অধিকারী এবং একাধজন ছাড়া শেষ পর্যন্ত কেউই বিজেপিতে ভালোভাবে থাকতে পারেননি। বিজেপিতে যোগ দিয়েছিলেন, বেরিয়ে গিয়েছিলেন, আবার বিজেপিতে ফিরে এসছেন অর্জুন সিং। কিন্তু ওই 20-21 যারা তৃণমূল ছেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন, 2-3 জন বাদ দিয়ে অধিকাংশ ঘরের ছেলে আবার তৃণমূলে ফিরে গেছেন। দীর্ঘ তালিকা, সেই তালিকা প্রকাশ করে আপনাদের বিড়ম্বনা বাড়াবো না। যেমন জিতেন্দ্র তিওয়ারি আছেন, শুভেন্দু অধিকারী আছেন, আরো কয়েকজন আছেন যারা থেকে গেছেন বিজেপিতে। ঠিক 21 সাল, এই 26-এর নির্বাচনের বছর খানেক আগে থেকেই এই দলবদল শুরু হলো। তাপসী মণ্ডল মহিলা সমিতির নেত্রী ছিলেন হলদিয়ায়। লক্ষণ শেঠ যখন মধ্য গগনে, তখন তাপসী সামান্য একজন কর্মী ছিলেন। তারপর 2016 সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে হলদিয়া থেকে জেতেন। শুভেন্দু অধিকারী যখন দল বদল করে তৃণমূল থেকে বিজেপিতে আসলেন, তিনি শক্তি প্রদর্শন করতে তাপসীকেও নিয়ে এসেছিলেন। 21 সালে তাপসী বিজেপির টিকিটে নির্বাচনে জিতল। 26-এর নির্বাচনের আগে বিজেপি ছেড়ে সে তৃণমূলে যোগদান করলো। যেদিনকে তাপসী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো, সেদিনকে বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে তৃণমূলের এক নেতার গাড়িতে চড়ে তৃণমূল ভবনে গিয়ে অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকাটা নেন। অর্থাৎ সমস্ত দল প্রায় তাপসীর ঘোড়া হয়ে গেল। এরপর বাকি আছে কংগ্রেস, এসইউসি, পিডিএস মতো এই সমস্ত দল, তাতেও হয়তো তিনি যাবেন। দেখুন, 2012 সালে হলদিয়ার পুরসভার নির্বাচনে ক্ষমতায় এসছে তৃণমূল 11 সালে, কিন্তু তৃণমূল হলদিয়া পুরসভা দখল করতে পারেনি। তারপর শুভেন্দুবাবু কিভাবে হলদিয়া পুরসভা দখল করেছিলেন সেই ইতিহাস আমরা সবাই জানি। তাই হলদিয়া কোনোদিনই তৃণমূলের শক্ত ঘাঁটি নয়, এখনো নয়। সেখানে এমন কোনো নেতা তৃণমূলের নেই যিনি গোষ্ঠীকন্দল সামলে তৃণমূলকে এগিয়ে দিতে পারবেন। তাপসী তৃণমূলে যেতেই পারেন, তাপসী তৃণমূলে গেলেই তৃণমূল ওখানে বিরাট অক্সিজেন পাবেন, সেটা কোনো বড় কথা নয়। সম্ভবত পাবেনও না, তাপসীর সেই স্ট্যাচারও নেই। অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তাপসীর বিরোধ চলছিল ট্রেড ইউনিয়ন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। অভিজিৎ বাবু নাকি তাপসীকে গুরুত্বই দিতেন না, তাপসী নিয়ে ক্ষোভে পুষছেন, তাকে জেলা সভাপতিও করা হবে না, এরকমই তাপসী শুনতে পেয়েছিলেন। কারণ নির্বাচিত প্রতিনিধিরা যতটা সম্ভব সাংগঠনিক পদে থাকবেন না, এটাই বিজেপির এই নীতিটা নিয়ে চলছে। সেজন্য তাপসী সভাপতি, জেলা সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন না। তাই শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে এই দলে তার আর কিছু পাওয়ার নেই। তিনি টিকিটও পেতেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। অনেকে বলছেন শুভেন্দু অধিকারীর বিরাট ধাক্কা, শুভেন্দুর গড়ে থাবা বসানো তৃণমূল। দেখুন, কারুর কোথাও কোনো গড় হয় না। এখন তো রাজা, জমিদার, সুলতান এদের জমানা নেই, এখন গণদেবতার জমানা। একজন একটা কেন্দ্র থেকে দীর্ঘদিন জেতেন, একটা জেলা বা একটা অঞ্চলে থেকে রাজনীতি করেছেন, তার কিছু প্রভাব থাকে। এই গড়টর শব্দ আমি একদম ব্যবহার করতে রাজি নই। কোনো রাজনৈতিক নেতার কোথাও কোনো দূর করে, এগুলো মিথ, ভুল ধারণা। জনদেবতাই কোনো নেতাকে সমর্থন করেন, আবার কোনো নেতাকে আস্থা করে ফেলে দেয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শুভেন্দু তাপসীকে এনেছিলেন, তাপসী চলে গেছে, শুভেন্দুর কাছে পার্সোনাল সেটব্যাক। যদিও বিরোধী দলনেতা বলেছেন যে তাপসী যাবেন, এটা তিনি জানতেন। এগুলো বলতে হয়, অবশ্যই সেটব্যাক, কিন্তু গড়টর বলে কিছু হয় না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাপসী তৃণমূলে যাওয়ায় বিজেপির লাভ ক্ষতি কিছুই হবে না, তৃণমূলও সেই অর্থে কোনো লাভ পাবে না। ওই একটা পারসেপশন তৈরি হলো যে নির্বাচনের আগে
তারা বিজেপির ঘর ভাঙতে সমর্থ হলো, দ্যাটস অল। এখন প্রশ্ন, লাইনে আরো কারা কারা আছে? দেখুন, অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। সবাইকে যে তৃণমূল নেবে তাও নয়, আবার অনেকে তাদের যোগাযোগের খবর বাজারে ছড়িয়ে পড়ায় পিছটান দিয়েছেন। এরকম অনেক বিধায়ক আছেন, তাদের নাম আপনারা জানেন। দক্ষিণবঙ্গেরও আছেন, উত্তরবঙ্গেরও আছেন। এখন সংখ্যাটা 5-6 জনের মতো, আরো 5-6 জন। তারা শেষ পর্যন্ত তৃণমূলের পতাকা হাতে তুলবেন নাকি বিজেপিতেই থেকে যাবেন সেই বিষয়ে এখনো বলার সময় আসেনি, কিন্তু তারা কমিউনিকেশনটা রেখেছেন যে সেরকম কোনো লুক্রেটিভ প্রপোজাল যদি তৃণমূলের থেকে তারা পান তাহলে তারা দ্বিধা করবেন না। এটা সবাই জানেন। আমি সেই বিধায়কদের নাম বলে বিড়ম্বনা বাড়াবো না। আপনারা যারা রাজনীতির খবরাখবর রাখেন, আমি বললাম 5 জন, এরকম 5 জন এখনো আছেন বিজেপির মধ্যে। তারা তৃণমূল শিবিরে ইট পেতে রেখেছেন। কথাবার্তা অনেক দূর এগিয়েছে, কিন্তু ফাইনালাইজ হয়নি বলে তারা তৃণমূলের ঝান্ডাটা হাতে তুলছেন না। আবার বিপরীত জিনিসটাও হবে, কারণ তৃণমূল যদি প্রচুর প্রার্থী বদল করে 26 বিধানসভা নির্বাচনে, তৃণমূলের অতৃপ্ত আত্মারা কিন্তু বিজেপির ঘাটে নৌকা ভেরাবার চেষ্টা করবে। অতৃপ্ত আত্মারা, যারা তৃণমূল মনে করছে যাদের টিকিট পাওয়ার সম্ভাবনা নেই, টিকিট পেলে দলের ক্ষতি হবে, এরকম অনেকে বিজেপির সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। যখন তারা নিশ্চিত হয়ে যাবেন যে তৃণমূল তাদেরকে মনোনয়ন দেবে না, তখন তারা কিন্তু বিজেপির ঝান্ডাটা ধরবার জন্য তৈরি থাকবে। এখন কাদের বিজেপি নেবে, কাদেরকে নেবে না, সেটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আমি কোনো টিকা টিপ্পণী করব না। আপাতত যেটা দেখা যাচ্ছে যে বিজেপির নির্বাচিত প্রতিনিধি তৃণমূল যাচ্ছে, এই পারসেপশনটা হয়েছে। উল্টো দিক থেকে এটাও ঠিক, নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের অতৃপ্ত আত্মারা তত বিজেপিতে যাওয়ার চেষ্টা করবে। দুদিক থেকেই এরকম ফুল বদল হবে, দল বদল হবে। খুব আকর্ষণীয়। সকালে তৃণমূলের পার্টি অফিসে বসে আছে, বিকেলে বিজেপির ঝান্ডা ধরছে। এই যে তাপসী, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ঘরে বসে মধ্যাহ্নভোজ সেরে তৃণমূল নেতার গাড়িতে চড়ে তৃণমূল ভবনে গিয়ে ঝান্ডা ধরে নিয়েছে। বলেছে যে বিজেপির বিভাজনের রাজনীতি আমি আর হজম করতে পারছি না। এতদিন তো সকল বিভাজনের রাজনীতি হজম করলেন, যেই দেখছেন আপনার ব্যক্তিগত স্বার্থ আর বিজেপিতে নেই, লাভ হবে না, অমনি ফুলটা আপনি বদল করেছেন। আরেকজন আছেন নওশাদ, তাকে খুব কি বলবো আর কি প্রমিসিং রাজনৈতিক নেতা ভাবা হয়েছিল। আমি এই ধারণার সঙ্গে সহমত নই। নওশাদ দু নৌকায় পা দিয়ে চলে। গত 2 বছরের ঘটনাবলী সেটাই প্রমাণ করে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে বলে সে বিরাট হইচই বাঁধিয়ে দিল, বারবার ডায়মন্ড হারবারে গেল, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল না। ভাঙড়ে বারবার গেল, আরাবুল শওকতের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা হলো, জেল পর্যন্ত নওশাদ খেলেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়ে নবান্নে চলে গেছিল, দেখা হয়নি। নওশাদের উপর হামলার আশঙ্কায় তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দুর উদ্যোগে। সেই নওশাদ 22 মিনিট ধরে কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিনা তার বিধায়ক তহবিলের টাকা পঞ্চায়েত খরচ করছে না। তা বিধানসভা তো চলছে, তিনি তো বিধানসভা থেকে এটা বলতে পারতেন। নবান্নে যাওয়ার কি প্রয়োজন হলো? উনি কি পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন? একবারও বলেছেন এই অনুরোধ নিয়ে? সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চলে গেলেন। আসলে এই পীরজাদারা, আমি এদের সম্মান করি, ধর্মীয় ভাবে এরা সংখ্যালঘুদের কাছে একটা সম্মানের জায়গা আছে, কিন্তু এরাও কিন্তু রাজনীতির কারবারি। তোহা সিদ্দিকী, তারপরে আর একজন আছেন বলতে ইব্রাহিম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এরা কিন্তু রীতিমতো
রাজনীতির ঘোলা জলে দীর্ঘদিন ধরে মাছ ধরছেন। ফুলপুরাতে বামেরাও যেত, তৃণমূলে যেত, কংগ্রেসও যেত, ওই ওদের আশীর্বাদ নেওয়ার জন্য। তা নওশাদ বলছে যে আমি তৃণমূলে যাব না, আমি আইএসএফ করব, বাম কংগ্রেসের সঙ্গে সমঝোতা করব। আমার ধারণা নির্বাচনের আগে ও বামেদের সঙ্গে দূরত্ব তৈরি করবে এবং তৃণমূলের সহযোগী হিসাবে আইএসএফ লড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও মরিয়া এবার সংখ্যালঘু ভোট যেন কোথাও ভাগ না হয়। কারণ হিন্দু ভোটের প্রবল মেরুকরণ হবে, ইতিমধ্যে 55% মেরুকরণ হয়েছে। আর যদি 4-5% মেরুকরণ হয় হিন্দু ভোটের, তাহলে কিন্তু এই নির্বাচন ফটো ফিনিশ হবে। এবং সেটা যদি বিজেপি না করতে পারে 2021-এর ফলাফলের পুনরাবৃত্তি হবে। লিখে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে হিন্দু ভোটের কনসলিডেশন বাড়বে, সেটা তার উদ্বেগের। তাই তিনি তার যে সংখ্যালঘু সমর্থন, সেই সমর্থনকে আরো দৃঢ় করতে চাইছেন। তিনি আর কোথাও ফাঁক ফোকর রাখতে চাইছেন না। তাই নওশাদের কাছে নিশ্চয়ই কোনো প্রস্তাব গেছে এবং নওশাদ সেই প্রস্তাবটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং সেই জন্যই সে 22 মিনিট দেখা করে কথা বলেছেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে। 22 মিনিট ধরে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছে না, এই নিয়ে কথা হতে পারে না। অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। অপশন কি থাকতে পারে? মুখ্যমন্ত্রী নওশাদকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিতে পারেন। 2, নওশাদ আইএসএফ তৃণমূলের শরিক হিসাবে নির্বাচনে লড়তে পারে এবং সেক্ষেত্রে তৃণমূল আইএসএফকে 3-4টে আসনও ছেড়ে দিতে পারে। তাহলে আইএসএফ তৃণমূলের সঙ্গী হলে মুসলমানদের একটা অংশের মধ্যে নওশাদের জনপ্রিয়তা আছে। ভাঙড়ে আমরা দেখেছি নওশাদের সভাতে সিংহভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাহলে নওশাদকে নিজের ফোল্ডে নিতে চাইছেন তৃণমূল নেত্রী, যাতে আইএসএফ আলাদা লড়ে মুসলমান ভোটে ভাগ বসিয়ে তৃণমূলের অসুবিধা সৃষ্টি করতে না পারে। এই দুটো সম্ভাবনা আছে। এক, নওশাদকে তিনি প্রস্তাব দেবেন যে তৃণমূলের হয়ে লড়তে, তৃণমূলের সিম্বলে, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের সিম্বলে লড়ে, কিন্তু জামিয়াত উলেমায়ে হিন্দের নেতা। নওশাদকেও মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব দিতে পারে। আবার নওশাদ তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে পারে। তখন যুক্তিটা খুব সুন্দর হবে যে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। নওশাদ বলবেন সেই জন্য আমি এই ক্রান্তিকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালাম। আব্দুস সাত্তার প্রথমে বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, তারপরে কংগ্রেসের নেতা ছিলেন, এখন মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অ্যাডভাইজার। অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যে যাদের একটু গ্রহণযোগ্যতা আছে, একটু জনভিত্তি আছে, মুখ্যমন্ত্রী তাদেরকে আর অন্য রাজনৈতিক দলের ছাতায় রাখতে চাইছেন না। তিনি সবাইকে নিজের ছাতার তলায় এনে সংখ্যালঘু ভোটকে একেবারে সুসংহত হয়ে যাতে তৃণমূলের বাক্সেই পড়ে সেটা নিশ্চিত করতে চাইছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল। কারণ যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন যে 2/3 মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় আসব, কিন্তু 2026 সালে থেকে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে সামাল দিতে হবে এবং একই সঙ্গে যদি হিন্দু ভোট কনসলিডেট হয় বিজেপির পালে, তাহলে কিন্তু লড়াইটা আকর্ষণীয় হবে। তাই কোনো ঝুঁকি রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।